আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি না। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। I'm not responding, আমাকে উত্তর দিতে হবে। এটা তথ্যটা শুধু দিক রাকিব এবং এর মতামতকে আমরা সম্মান করি। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি, বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে, আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি না। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। ওই সময়ে আমি বলে দেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে, সার্জিস আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের বিভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে, এবং ঠিক একই চুক্তিতে তুমি যে তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না নিশ্চিত। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি, সেভাবে তার সাথে ট্রিট করা হচ্ছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন, এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একটু একই সাথে আমরা আমাদের প্রক্টরে জয়েন করলেন, তারপরে আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময়ে আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো, বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব, এখন যেরকম করেছি। ধন্যবাদ জানাই। আচ্ছা, না আমি একটা কথা, আমি তোমার শেষ করার আগে একটা কথা বলো, সব সাংবাদিক আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি, আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই, যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত, এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আপনি যে জামাত শিবিরের লোক আসছে, যেটি আমাদের মনে হয় বিশ্বাস হয় না। একরকম জামাত শিবিরের লোক সারা দেশ থেকে যেরকম আসছে, আপনারা জানা সত্য ভোট দেওয়া হয়ে গেছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে আমরা সন্দেহ করছি। আপনারা আবার সেই ব্যাখ্যাটি দিলেন না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়।